চালিয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে গণহত্যা করেছে। জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত দিয়ে বেরিয়ে এসেছে জুলাই আন্দোলনে 2000-এর উপর মানুষকে শেখ হাসিনা গণহত্যা করেছে, এরপর সে পালিয়েছে। আজকে এই দেশের জন্য এখন কি করণীয় আমাদের সেটা ভেবে দেখা দরকার। এত ত্যাগের বিনিময়ে 5ই আগস্টের বিজয়, এরপরে 8ই আগস্ট সরকারে অধিষ্ঠিত হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যাদের রাজনীতির কোনো পরিচয় নাই, রাজনীতিতে যাদের কোনো অংশগ্রহণ নাই, এবং আন্দোলন সংগ্রামে উপদেষ্টার মধ্যে খুব অল্প সংখ্যক যারা আন্দোলন সংগ্রামে ছিল বা সমর্থন করেছে। আজকে তারা ক্ষমতা আসার পর তাদের কাছে আমাদের প্রত্যাশা কি, দেশবাসীর প্রত্যাশা কি? দেশবাসীর প্রত্যাশা হচ্ছে যারা অন্যায় অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, মানুষ হত্যা করেছে, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। এটা হলো প্রথম দাবি এই সরকারের কাছে। দ্বিতীয় দাবি হচ্ছে পাকিস্তানি শাসক জনতার বিরুদ্ধে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেদিনও লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার। আজকেও তো 16 বছর আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়েছি। বিজয়ের পর শুধু মানুষের এখন স্বপ্ন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শের দ্বারা বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে, ওই আদর্শের মাধ্যমে বিএনপি সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে উন্নয়ন সাধন করে দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল হিসাবে এই দলকে প্রতিষ্ঠিত করেছে। এই দলের নেতৃত্বে এখন আছেন তাদের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এই 16টি বৎসর বিদেশে থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে পরিচালনা করেছেন। এই সময় অনেক ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে বিভক্ত করার জন্য, বিএনপির মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য। ম্যাডামকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তার জীবন নাশের চেষ্টা করা হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, দেশে আসতে দেওয়া হয় নাই। এমন দুঃশাসনের কবলে বিএনপি থেকেও তারেক রহমানের দক্ষ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় আমরা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের ভিত আমরা নাড়িয়ে দিয়েছি। ফ্যাসিস্ট সরকার শুধু ভয় পাইতো বিএনপিকে, ভয় পাইতো তারেক রহমানকে, ভয় পাইতো বেগম খালেদা জিয়াকে। কেন? এই জন্য যে বিএনপি এদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় দল, সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং বর্তমানকালে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে মানুষের কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে তারেক রহমান, এবং তারেক রহমানের নেতৃত্বকে সে ভয় পাইতো। সেই জন্য প্রধানমন্ত্রী হয়ে সে তার সন্তানের মতো তারেক রহমান তার বিরুদ্ধে আবল তাবল অনেক কথা বলেছে, আপনারা জানেন। যা শালীনতা বিরোধী, তার শিক্ষা দীক্ষা, তার মধ্যে যে জ্ঞান প্রজ্ঞা, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য সে যে অপরাধ করত তার বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর ছিল তারেক রহমান। সেই জন্য তারেক রহমানকে ভয় পেত। আজকে আমাদের করণীয় কি? আমাদের প্রিয় নেতা 2023 সালে স্বৈরাচার দ্বারা আমাদের দেশের যে সকল প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে, যে সকল উন্নয়ন অর্থনীতির ক্ষতি হয়েছে, তিনি কল্পনা করেছেন এই ফ্যাসিস্ট সরকারের পতন একদিন ইনশাল্লাহ হবে। হওয়ার পর এই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করতে হবে। এই পুনর্গঠিত কিভাবে করতে হবে? যে কিছু সংস্কার কার্য সম্পাদন করতে হবে। তাই তিনি 2023 সালে 31 দফা
রাষ্ট্র মেরামত কর্মসূচি দিয়ে সংস্কারের প্রস্তাব করেন, যেই প্রস্তাব নিয়ে আমরা লিফলেট আকারে সভা সমাবেশ করে মানুষের কাছে গিয়েছি আমাদের নেতার নির্দেশে। 5 তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এরপরে অনেকে শুরু করেছেন সংস্কারের কথা, কিন্তু সংস্কার তো চেয়েছে আমাদের নেতা তারেক রহমান, আমরা চেয়েছি বিএনপির পক্ষ থেকে। 5 তারিখের পরে সংস্কারের কথা অন্যেরা বলতে শুরু করেছে। আমরাও বলেছি সংস্কার প্রয়োজন, আমরা দাবি দিয়েছি। সংস্কার কমিশন করা হয়েছে, কয়েকটি কমিশন করা হয়েছে সংস্কারের জন্য। 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা এখন হতাশার মধ্যে আছি। সংস্কার কমিশন এখনো তেমন একটা উল্লেখযোগ্য সংস্কারের পথে এগিয়ে যেতে পারে নাই। এত সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে সহযোগিতা করে যাওয়া হচ্ছে, কিন্তু সংস্কার হচ্ছে না। যতটুকু হয়েছে ততটুকু কি হয়েছে সেটা আপনাদের কাছে বলতে চাই। এই 36 দিনের আন্দোলন আমাদেরকে আরো দিয়েছে যে যারা পালিয়ে যাওয়ার পালিয়ে গেছে, কিন্তু যারা অপরাধী তাদের মধ্যে যারা বাংলাদেশে ছিল, যারা পালাতে পারে নাই, এই প্রশাসনের অনেকে তাদেরকে গ্রেফতার করেছে, তারা জেলে আছে। অনেক সরকারি কর্মচারীর চাকরি গিয়েছে, অনেক রাজনীতিবিদ জেলে গিয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে। এই যে মামলা মোকদ্দমা হলো এবং শাস্তির সর্বশেষ 3টি নির্বাচনে যারা সিএসি ছিল 3 জন, এই 3 জন সিএসি কে গ্রেফতার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তি দিয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে। ফ্যাসিস্ট সবসময় বলতো তারা কোনো দিন অন্যায় করে নাই, তারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত, তাদের দ্বারা নিয়োগকৃত। আজকে সিইসিরা বলছে যে সেদিন ভোট হয় নাই, দিনের ভোট রাত্রে করা হয়েছে, ভোটারবিহীন ভোট করা হয়েছে। আজকে তারা জেলে। এই 36 দিন আমাদেরকে এটা অন্তত পক্ষে দিয়েছে যে রাজনীতিবিদরা যত বড় শক্তিশালী হোক, অন্যায় অত্যাচার অবিচার করলে, জুলুম করলে একদিন তাদেরকে তার প্রতিফল পেতে হয়, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, শাস্তিও পেতে হয়। আজকে সিইসিরাও সেই শাস্তির মুখোমুখি হয়েছে। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন অনেককেই সরকার চাকরি থেকে চাকরিচ্যুত করেছে। তাই আমরা বলতে চাই, এই আন্দোলন সংগ্রাম একটা শিক্ষা দিয়েছে, আগামীতে যারা এই সরকার গঠন করুক, রাজনৈতিক দল অন্তত পক্ষে চিন্তা করবে স্বৈরাচার হলে, অন্যায় অপরাধ করলে তাদেরও রেহাই হবে না। সেই জন্য সংস্কারের চাইতে বেশি বড় শিক্ষা তো হয়ে গেছে যে উদাহরণ সামনে, এই উদাহরণেই তাদেরকে বিরত রাখবে সকল অন্যায় অপরাধ থেকে। প্রিয় ভাই এবং বোনেরা, যে সকল সরকারি কর্মচারী কর্মকর্তা নিজেদের স্বার্থে শেখ হাসিনার পদলায়ন করেছে, মুসাহেব হয়ে শেখ হাসিনার পক্ষে অন্যায়ভাবে কাজ করেছে, বিবেক বিবেচনাকে বিসর্জন দিয়েছে, যারা সরকারি প্রশাসন কাজে নিয়োজিত, আপনারা জানেন দেশে তারা জ্ঞানে গুণে সমৃদ্ধ, ভালো একাডেমিক যদি তাদের না থাকে, তারা সরকারি বড় বড় কর্মকর্তা হতে পারে না, বিসিএস ক্যাডার হতে পারে না, কিংবা বড় বড় পদে যেতে পারে না। তাদেরকে বলা হয় জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডাররা এমন নিচু শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছে, শিক্ষিত হয়ে এত হীনমন্যতার পরিচয় দিয়েছে যে তারা নিজেদের ব্যক্তির স্বার্থের কারণে অন্যায়ভাবে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রে বসে শেখ হাসিনার নির্দেশনায় পদলেহন করে অন্যায় করেছে। আজকে সেই কারণে তাদের অনেককে জেলে যেতে হয়েছে, অনেকে পালিয়ে গেছে, অনেকে আজকে সাজার সম্মুখীন, জেল হাজতে আছে, চাকরিচ্যুত হয়েছে। এটাও তো একটা শিক্ষা। সংস্কার ছাড়াই আগামী দিন যারা প্রশাসনে থাকবে, এখনো যারা প্রশাসনে থাকবে, কারো নির্দেশে এমন অন্যায় করবে না যে অন্যায়ের চাকরি যাবে, জেল খাটতে হবে, বিদেশে পালিয়ে যেতে হবে। এটাও একটা অর্জন। আমাদের যে সংস্কার, এই সংস্কার ছাড়াও এই উদাহরণগুলি রয়েছে।
এখন সরকারের কাছে আমাদের আবেদন, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে দ্রুত আপনি ব্যবস্থা গ্রহণ করেন, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করেন, আগামী দিন খুব একটা বেশি সংস্কারের প্রয়োজন হবে না। যার যার ভয়েই সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কাজেই এই সংস্কার নিয়ে যে কথাবার্তা চলছে, আজকে একটা নতুন কিছু আমরা দেখছি। অনেকে বলছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। পিয়ার পদ্ধতিটা কি? এদেশের মানুষ কোনোদিন এটা শুনেও নাই, আজকে নতুন করে শুনছে যে পিয়ার পদ্ধতিতে আজকে নির্বাচন হতে হবে। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি এলাকা নির্বাচনী এলাকা, এখানে যারা রাজনীতি করে সে যে দলেরই হোক, এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে, এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করে, তাদের একটা জনপ্রিয়তা অর্জন করে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে চায়, এলাকার উন্নয়ন করতে চায়। এখন পিয়ার পদ্ধতিটা কি হচ্ছে? কোনো এলাকায় সেখানে কোনো ব্যক্তি দলের প্রার্থী হবে না, তাদের দলের একটা প্রতীক নিয়ে নির্বাচন হবে। এই প্রতীকের প্রতি যাদের আস্থা আছে, আদর্শের প্রতি যাদের আস্থা আছে, তারা ভোট দিবে। যারা যতটুকু সংখ্যক ভোট পাবে তাদের আনুপাতিক হারে তাদেরকে সংসদ সদস্য করার জন্য সুযোগ দিবে। তারা কি করবে ওই দলের নেতারা? তখন তাদের মধ্য থেকে কিংবা বিকিকিনি করে টাকা পয়সা নিয়ে যাকে খুশি তাকে এমপি বানিয়ে দেবে। জনগণ সেখানে কোনো কিছু করার নাই। অর্থাৎ কি, তারা বোঝে যখন 5ই আগস্ট পরিবর্তন হলো, অনেকগুলো দল অনেক উৎফুল্ল হয়ে গেল, মনে হয় যেন তারা ক্ষমতায় এই তো কালকে চলে আসবে, এমন উৎফুল্ল ভাব, এমন হুমকি ধুমকি, এমন কথাবার্তা বলতে শুরু করলো। দিন যত যায় ততই দেখছে হিসাবের খাতায় যে তাদের পক্ষে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই কারণে তারা আজকে ষড়যন্ত্রের জাল বুনছে, ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে। কি জন্য? যে আজকে যদি নির্বাচন হয়, তারা জানে খুব একটা ভালো করতে পারবে না। নিজ নিজ এলাকা নিয়ে যে গঠিত কনস্টিটিউয়েন্সি, সেখানে তাদের যোগ্য প্রার্থী নাই। গণবিচ্ছিন্ন মানুষ থেকে তারা সেখানে নির্বাচন করে বিজয় লাভ করার কোনো সম্ভাবনা নাই। সেই জন্য আনুপাতিক হারে তারা ভোটের কথা বলছে, এবং এটা যে দেশের জন্য গ্রহণযোগ্য হবে না সেটাও কিন্তু তারা বোঝে। কারণ এদেশের মানুষ জনপ্রতিনিধিকে তাদের পাশে পেতে চায় সব সময়। একজন জনপ্রতিনিধি, সে হোক মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা কাউন্সিলর কিংবা মেয়র কিংবা জাতীয় সংসদ সদস্য, একটা মুরগি যদি কেউ মেরে ফেলে, সেই বিচারটার জন্য জনপ্রতিনিধির কাছে কিংবা রাজনৈতিক নেতার কাছে আসে। এই পিয়ার পদ্ধতি যদি হয়, জনগণ কার কাছে যাবে? জনগণের যাওয়ার কোনো জায়গাই থাকবে না। কারণ জনগণ ভোট দিত যাকে, সে তার হয়ে কাজ করত। আজকে ভোট দিয়েছে সে প্রতীককে। দেখা গেল এই 4 নির্বাচনী এলাকায় এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার বাড়ি বরিশাল, তার বাড়ি খুলনা, তার বাড়ি চট্টগ্রাম। মানুষের সুখ দুঃখের সাথে কি করে হবে? এই পিয়ার পদ্ধতি যে সকল দেশের কথা উদাহরণ দেয়, সেগুলা ইহুদি খ্রিস্টান যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে প্রচলিত। তো ওইখানকার উদাহরণ দেন যে সেখানে এই পদ্ধতিতে অনেক রাষ্ট্র চলে। তো সেই খ্রিস্টান ইহুদি রাষ্ট্রের আরো যে রাষ্ট্রীয় নিয়ম কানুন আছে, এই মুসলিম অধ্যুষিত দেশে, যেখানে দেশের অধিকাংশ মানুষ ধর্মে কর্মে বিশ্বাসী, সেখানে সেগুলো নিয়ে আসেন না। সেগুলোর উদাহরণ দেন, সেগুলো নিয়ে কথা বলেন না, ওগুলো বলবে না। পিয়ার পদ্ধতি বলবে এই জন্য যে তারা বুঝেছিল 5 তারিখের পরে এমন একটি ধারণা যে তারা ক্ষমতায় চলেই যাবে। এখন দিন দিন যখন দেখছে নির্বাচনের ক্ষমতায় যাওয়া যাবে না, সেই জন্য এই পিয়ার পদ্ধতি হলো তাদের একটা নতুন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করে গণতন্ত্রকে আবার প্রতিহত করতে চায়, প্রলম্বিত করতে চায় নির্বাচন। এই উদ্দেশ্য ভালো নয়। এই উদ্দেশ্য সম্পর্কে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, যারা এদেশের মানুষের
মুক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অনেক সময় জাতীয় নেতৃত্বের ক্ষেত্রেও যারা বিভিন্নভাবে এদেশের মানুষের বিরোধিতা করেছে, তারাই আজকে ষড়যন্ত্রে লিপ্ত। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, বহু ত্যাগের বিনিময়ে 1971 সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, বহু সংগ্রাম করে রক্ত দিয়ে এই 24-এর আন্দোলন আমরা সফল করেছি। কাজেই এই সফলতা যেন আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনো ষড়যন্ত্র করে যেন বাংলাদেশের মানুষের ক্ষতি না করতে পারে, সেই জন্য বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এটা মোকাবেলা করতে হবে। আমাদের নেতা সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী এই অন্তর্বর্তীকালীন সরকারের, মানুষের মনের কথাটা তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে পৌঁছে দিয়েছেন। মানুষ চায় এই সরকারের কাছে দ্রুত নির্বাচন, আর নির্বাচন যদি দ্রুত না হয়, যদি প্রলম্বিত হয়, মানুষের কাছে এই সরকার ধিক্কৃত হবে, সবচাইতে বেশি ক্ষতি হবে এই সরকারের। সেজন্যই বারবার আমাদের নেতা তারেক রহমান বলছেন যে ডিসেম্বরে একবার বলেছিলেন যে নির্বাচন করা যাবে, এরপরে ফেব্রুয়ারি। এখন যদি এই পদ থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্ররোচনায় কিংবা ক্ষমতায় বেশি দিন থাকার লোভ করে যদি থাকে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে 1971 সাল, 69-এর গণ আন্দোলন, 24 সালের গণ অভ্যুত্থান, এগুলাকে স্মরণ রাখবেন। যতই মনে করেন যে সহজ হয়ে যাবেন, ষড়যন্ত্রকারীদের দিয়ে আপনারা এই ক্ষমতায় থাকবেন, প্রলম্বিত করবেন, এদেশের মানুষ তা হতে দিবে না। বাঙালির ইতিহাস অনেক বড় ইতিহাস আন্দোলন সংগ্রামের, কাজেই এই ইতিহাসকে মনে রেখে আপনারা এখনো বুঝের মধ্যে আসেন, দ্রুত নির্বাচন দেন। আরেকটি কথা বলতে চাই, এদেশের সবচেয়ে সুনামধন্য ব্যক্তি, আমরা যাকে নিয়ে গর্ব করি, আমরা যাকে নিয়ে অনেক কথা বলি, ডক্টর ইউনূস সাহেব, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি, কিন্তু এই কথা তো প্রধান উপদেষ্টার মনে রাখতে হবে যে আপনি যখন ক্ষমতায়, তখন যদি এদেশের মানুষ সবসময় একটা অস্থির অবস্থায় থাকে, দুশ্চিন্তায় পেরেশানিতে থাকে, তখন আপনি কি করে এই সরকারে অবস্থান করে স্বাভাবিক থাকবেন? সারা দেশের মানুষের মধ্যে এখন একটা অস্থিরতা, অশান্তি বিরাজ করছে, অবিশ্বাস বিরাজ করছে। আপনারও তো একজন সম্মানিত ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি থাকার পরে দেশের কল্যাণে আপনি কি কাজ করবেন তা বলো না। মানুষের উৎকণ্ঠা, মানুষের দুশ্চিন্তা পেরেশানি, মানুষের অবিশ্বাস, এটাই তো প্রথম দূর করা আপনার প্রথম প্রয়োজন। আর এটা দূর করার একটি মাত্র উপায়, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে মানুষকে দুশ্চিন্তা মুক্ত করতে হবে, পেরেশানি মুক্ত করতে হবে, এবং সন্দেহের যে বীজ বপন হয়েছে, এই বীজ উৎপাদন করে আপনি দায়িত্ব পালন করতে হবে। আমি তাই বলবো, সম্মানিত ব্যক্তির সম্মান দিতে জানে বাংলাদেশের মানুষ। আমরা তাই, আপনারা নির্বাচিত না, তারপরেও যেহেতু সম্মানিত, সেই জন্য সম্মান দিয়ে আপনাদেরকে আমরা মেনে নিয়েছি। কিন্তু কতকাল মেনে নেব সেটাও তো প্রশ্ন, কতকাল আপনাদেরকে সুযোগ দিব সেটাও তো আপনারা বিবেচনা করে দেখবেন। একেবারে তো এমন সময় দেওয়া যাবে না যে সময় যুক্তিযুক্ত নয়। কাজেই আপনাদেরকে আহ্বান করব, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন, জনগণ যাতে ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করে দেশ পরিচালনা করার দায়িত্ব অর্পণ করতে পারে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকের আয়োজন হলো নতুন ভোটার, নতুন সদস্য সংগ্রহ করার। বিএনপি সর্ববৃহত্তম রাজনৈতিক দল, বিএনপি নেত্রী দেশের বেগম খালেদা সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বর্তমানকালে সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছে তারেক রহমান। এই দলের একটা সদস্য হয়ে আপনি আপনার গর্বিত একটা দায়িত্ব পালন করতে পারেন। এই দলের যখন আপনি সদস্য ফর্ম পূরণ করে সদস্য হবেন, তখন থেকে আপনি সারা বাংলাদেশ ব্যাপী দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার একটা সুযোগ পাবেন, এবং সর্ববৃহত্তম রাজনৈতিক দলের একজন সদস্য হিসাবে আপনি নিজেকে গৌরবান্বিত মনে করতে পারবেন। আমরা উদাত্ত আহ্বান জানাই, যারা এই সদস্য হতে চান আপনারা আসেন,
সবাইকে সদস্য করে নেওয়া হবে। ভালো মানুষ যারা, খারাপ ছাড়া সবাইকে সদস্য করা হবে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে। তা আমি আশা করি আজকে এই উদ্বোধনী, এর আগেও অনেক জায়গায় উদ্বোধন করা হয়েছে, আপনারা যেখান থেকে পারেন সদস্যপদ সংগ্রহ করবেন, করে বিএনপির একজন সদস্য হবেন। আপনাদেরকে নিয়ে আমরা বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করতে চাই। নতুন আর পুরাতনের বন্ধুত্বের একটা সেতুবন্ধন হবে, ভ্রাতৃত্বের বন্ধন হবে। এই নিয়ে আমরা দেশ এবং দেশের মানুষের কল্যাণে ইনশাআল্লাহ আগামী দিন কাজ করে যাব।